কাহিনী যেটা হচ্ছে, আজকে আমরা শুরু করতেছি সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন, যেটা পূর্ববর্তী সময় আমরা খানিক আলোচনা করছিলাম। এর মধ্যে আলোচ্য বিষয়ের মধ্যে ব্যাপারগুলো হচ্ছে কি হলো, আমরা এর আগে করছিলাম প্রত্যয় ও উপসর্গ। প্রত্যয় ও উপসর্গের ক্লাসগুলো তোমরা পাইছো, ঠিক আছে, তোমরাও পাইছো, সাথে সাথে বিভক্তিও পাইছো। কালকে আবার তৃতীয়বারের মতো আলোচনা করা হয়েছে বিভক্তি, প্রত্যয়, উপসর্গ ইত্যাদি ইত্যাদি। তোর জন্য আরও বেশি হাফসা। আচ্ছা, আজকে চলে যাও পরিচ্ছেদ 12-তে, ব্যাগটা পিছনে ফলায় দে আর এদিকে রাখ। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি হলো, প্রত্যয় এবং উপসর্গ দুইটা জিনিসই হচ্ছে পরাধীন, কিন্তু সমাসে দুইটা শব্দ বা দুইটা পদ থাকে, যে দুইটা শব্দ বা দুইটা পদই কি স্বাধীন, যাদের নিজস্ব কি আছে, অর্থ আছে। আচ্ছা, চলো আমরা দেখি। প্রথম উদাহরণ, পাঠ্য বইয়ের প্রথম প্যারার অংশে দেখো, প্রথম বাক্য লেখা আছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। কি সমূহের নিয়ন্ত্রক? পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। দেখো, পরীক্ষা যে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, ঠিক আছে, কন্ট্রোল করে। আচ্ছা, এই পরীক্ষা সমূহের নিয়ন্ত্রককে দ্বিতীয় বাক্যে লেখা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক। আচ্ছা, এই যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রককে ছোট করে, সংক্ষিপ্ত করে পরীক্ষা নিয়ন্ত্রক বানানো হয়েছে, এই প্রক্রিয়াকে আমরা কি বলি? সমাস। ঠিক আছে, দেখো, এই যে একটা পদে রূপান্তর করছে, পরীক্ষা ও নিয়ন্ত্রক, একটা পদে রূপান্তর করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামে কি? সমাস। কিন্তু এই দুইটা পদ, দুইটাকে যদি তুমি আলাদা আলাদা করে ভাঙো, পরীক্ষার নিয়ন্ত্রক, দুইটার কিন্তু আলাদা আলাদা মানে আছে, তাই না? আচ্ছা, এর পরের অংশে চলে যাই, প্রথম আর দ্বিতীয় বাক্যের উদাহরণের পরে। কেউ আসছে? হ্যাঁ, বৃষ্টির মধ্যে জয়েন করছো, খুব ধন্যবাদ। কারণ আমি এই যে অলরেডি এখানে মেসেজ দিচ্ছি আর সেগুলো করতেছি। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে একটা খাতা পাস করো আমাকে একটু। হোয়াটসঅ্যাপে কি 1 ঘন্টার বেশি ভিডিও যায়? 1 ঘন্টার ডিউরেশনের ভিডিও যায়? তাহলে জিমেইলে দিয়ে দিব। তোরও একটা ব্রেইন আছে। ওকে, ওকে, কথা না বলি, যেহেতু সময় সংক্ষিপ্ত। হ্যাঁ, খুবই জঘন্য অবস্থা, বাইরে বৃষ্টি যা। আচ্ছা, এই দেখো, আমাদের উদাহরণটা ছিল পরীক্ষা সমাস। প্রথম থেকে তুই এদিকে চলে আয়, বেটার, কারণ ওদিকে থাকলে তুই লাইন বুঝতে পারবি না, ক্লাসে রেইনকোটের পানি লাগবে। খাও খাও। আচ্ছা, পরীক্ষা সমূহের, সবাই আমার খাতার দিকে একটু নজর দিবা, নিয়ন্ত্রক। আর যারা এই ভিডিওতে বসে আসো, মানে পরবর্তীতে দেখবা, তারা হচ্ছে এগুলো আমি খাতা দেখায় দিব, কোনো সমস্যা নাই, এর মধ্যেই দেখায় দিব। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, ঠিক আছে। এই পরীক্ষা সমূহের নিয়ন্ত্রকটাকে আমি সংক্ষিপ্ত করে করছি কি? পরীক্ষা নিয়ন্ত্রক। জানি তো, আমি একটু রিপিট করতেছি যেন হচ্ছে কি হলো ক্লিয়ার হয়ে যায়। এই যে এইখানে দেখো, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক হয়ে গেছে পরীক্ষা নিয়ন্ত্রক। সবাই লক্ষ্য করতে পারতেছো? আচ্ছা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা কি বলি? সমাস সাধিত হওয়া বা সমাস দ্বারা পরিবর্তিত হওয়া বা সমাস। আচ্ছা, এইখানে বলা আছে প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক হয়ে গেছে সমাস প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক। ঠিক আছে,
আচ্ছা, এখানে কিছু উদাহরণ দিতেছে, এক্সাম্পল দিতেছে বা কথা বলতেছে। সেগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দকে বলা হয় সমস্ত পদ। সমাসবদ্ধ শব্দকে কি বলা হয়? সমস্ত পদ। সমাসবদ্ধ এইখানে বলতেছে শব্দ কোনগুলা, মানে যেটা সমাস দিয়ে সাধিত হয়ে গেছে, সমাস দিয়ে পরিবর্তিত হয়ে গেছে। প্রথম অংশটা না হলে নাকি দ্বিতীয় অংশটা? কোনটা? দ্বিতীয় অংশটা। বলছে সমাসবদ্ধ শব্দকে কি বলে? সমস্ত পদ বলে, মানে সমাস দিয়ে যেই পদ সাধিত হয়ে গেছে। দেখো, প্রথম বাক্যে সমাস দিয়ে সাধিত হয়েছে দ্বিতীয় বাক্য, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সমস্ত পদ কোনটা? দ্বিতীয় অংশটা, ঠিক আছে? আচ্ছা, লাইনগুলো একটু দাগায়ও। আচ্ছা, সমাসের দুইটা অংশ থাকে। সমাসের কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। কি কি? পূর্বপদ আর পরপদ। আচ্ছা, পরীক্ষা, সময়, স্কুল হচ্ছে পূর্বপদ, নিয়ন্ত্রক, সূচি ও কলেজ হলো পরপদ। দেখো, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এইখানে দেখো পরীক্ষা, সময় সংক্রান্ত সূচি, স্কুল ও কলেজ, এইখানে আমরা কিভাবে ভাগ করছি দেখো। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক এখানে দেওয়া আছে না? ঠিক সেম এক্সাম্পল আমি এখানে লিখছি, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। এইখানে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা বলতে পারো? হ্যাঁ, পরীক্ষা হচ্ছে পূর্ব, নিয়ন্ত্রক হচ্ছে পরপদ। উপরেরটার বেলায়ও ঠিক সেম, পরীক্ষা সমূহের হচ্ছে কি হলো পূর্বপদ আর নিয়ন্ত্রক হচ্ছে কি হলো পরপদ। ক্লিয়ার? বুঝতে পারতেছো তোমরা? নাকি সমস্যা হচ্ছে ইন্টারাক্ট করতে? কারণ দুই দিকে আমি ইন্টারাক্ট করতেছি, কারণ দুই দিকে স্টুডেন্ট এক জায়গায় এখন পড়তেছে, এক জায়গায় পরে দেখবে বা পড়বে, ঠিক আছে? এই জন্য ইন্টারাক্ট করতেছি আর কি। আচ্ছা, 1 ঘন্টা বেশি না, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, বাইরে যেহেতু বৃষ্টি। আচ্ছা, কিন্তু বৃষ্টি শেষ না আর আগ পর্যন্ত ছাড়তেছি না। যেখানে ছিলাম সেটা হচ্ছে সমাসবদ্ধ শব্দকে তাহলে কি বলে? সমস্ত পদ। আচ্ছা, পরবর্তীতে দেখো, যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় সেগুলোকে বলা হয় ব্যাস বাক্য। যেই সব পদ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় সেগুলোকে কি বলা হয়? ব্যাস বাক্য। তাহলে এই দুইটার মধ্যে কোন অংশে ব্যাস বাক্য আছে বলো তো? শিওর? প্রথমটায়। ব্যাস বাক্য মানে কি? যা সমস্ত পদকে ব্যাখ্যা করে। প্রথমটায় ব্যাখ্যা করা আছে। দেখো, সমস্ত পদ হচ্ছে আমাদের দ্বিতীয়টা, তোমরা যেটা অ্যান্সার করছিলে অলরেডি, মনে মনে করো, আর ওরা করছে অলরেডি, তোমরা তো করো নাই। আর এইখানে প্রথম অংশের যে ব্যাখ্যাটা দেওয়া আছে পরীক্ষা সমূহের, লক্ষ্য করছো? আচ্ছা, তাহলে কি প্রথম অংশে ব্যাখ্যা দেওয়া আছে না? আচ্ছা, তাহলে প্রথম অংশের ব্যাখ্যা অংশটাকে আমরা কি বলবো? ব্যাস বাক্য। আচ্ছা, চলে যাই। এরপর আমরা এগুলো একটু কিন্তু তোমরা ভালো মতো হচ্ছে কি হলো আন্ডারলাইন করবা। এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমস্যমান পদ বলে, মানে যেই সকল পদ দিয়ে সমাস তৈরি হয় সেগুলোকে কি পদ বলে? সমস্যমান পদ। আচ্ছা, প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পদগুলোর পরীক্ষা সমূহের এবং নিয়ন্ত্রক হলো সমস্যমান পদ। কোনটা নিয়ন্ত্রক, কোনটা সমস্যমান পদ? পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই দুইটা কি পদ? সমস্যমান পদ। যেই দুইটা পদ দ্বারা সমাস গঠিত হয় সেগুলোকে আমরা কি পদ বলি? সমস্যমান পদ। দেখো, এগুলো যদি তোমরা না পড়ো, ঠিক আছে, বাসায় গিয়ে বা এক্সাম্পল সহকারে না দেখো, লাইন বাই লাইন না দেখো, তাহলে কিন্তু একটু ঝামেলা হবে। বুঝতে পারছি? আচ্ছা, এই বেটার তো, আমার তো ক্লাসে আমি চাইলে রেকর্ড করে রাখতে পারি তোদেরকে পুনরায় ক্লাস করানোর জন্য। বিশেষ করে কবিতা, এগুলা আলাদা করে নোটস প্রোভাইড করার প্যারা থাকে না আর কি। আচ্ছা, ওকে, ডান। ইনশাল্লাহ। সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয়, যেমন সময়সূচি। তাহলে এটা আন্ডারলাইন করো, সমস্ত পদ কিভাবে লেখা হয়? এক শব্দে। ক্লিয়ার? আচ্ছা, উচ্চারণ বা বিভ্রান্তির ঘটার আশঙ্কা কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন বসে। আচ্ছা, আমরা সমাস আরও একভাবে করি, দুইটা শব্দ যুক্ত করেই না, খালি দুইটা শব্দের বাইরেও আমরা হাইফেন যুক্ত করে হচ্ছে গিয়ে হলো
কথা বলা যাবে না, নাহলে প্রমাণস্বরূপ এগুলো রেখা দিব। পরে তুই যখন বাসায় বসে ক্লাস করতে থাকবি আব্বা বলবে মারছে কেন। কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তোর আব্বার জিমেল নিয়ে নিব না, এর সাথে কথা বলবো। যেখানে ছিলাম সেটা হচ্ছে উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন বসে। যেমন আমরা লিখি মা বাবা, স্কুল কলেজ, তাই না? আচ্ছা, মা বাবা কি আমরা একসাথে লিখি? এভাবে লিখি, বা যখন লিখি তখন কি লিখি? মা ও বাবা। কিন্তু যখন আমরা একসাথে করে লিখতে চাই, উচ্চারণ যখন একটু দ্রুত করতে চাই, তখন কি মাঝখানে একটা হাইফেন দিয়ে এরপরে এইভাবে লিখি না? ঠিক আছে, মা ও বাবা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে চলে যাই। আমাদের সমাসের কয়েকটা ভাগ আছে। ঠিক আছে, সমাসের কয়েকটা ভাগ আছে। সমাস কয় প্রকার? সমাস কয় প্রকার? 4 প্রকার। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবি, ইলিশ মাছ খাবি, ভর্তা খাবি, মাইর খাইস। হ্যাঁ, যেখানে ছিলাম, সমাস মূলত কয় প্রকার? 4 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। আচ্ছা, এগুলা কি জিনিস, এগুলা কেমনে ওয়ার্ক করে সেই সম্পর্কে আমরা একটু জানব। কঠিন মনে হচ্ছে স্ট্রাকচার বা এটার বৈশিষ্ট্য দেখতে পারলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে। মানে কি? মানে পূর্বপদ এবং পরে যে পদটা আছে, দুইটা পদেরই সমান প্রায়োরিটি থাকে, সমান গুরুত্ব দেয়া হয়। ঠিক আছে, আচ্ছা, যেমন সোনা ও রূপা, এই সোনা ও রূপা দুইটা কি অলংকার। মা ও বাবা কারো গুরুত্ব কম? সোনা ও রূপা কোনো এলিমেন্টসের গুরুত্ব কি কম? আচ্ছা, ঠিক তেমনইভাবে হাত পা, 19-20, স্বর্গ নরক, মানে কি হয়, এইখানে যেই দুইটা শব্দ থাকবে, দুইটা শব্দ প্রায় ইকুয়াল, কারো থেকে কারো কম না, কারো প্রয়োজনীয়তা বেশি, কারো প্রয়োজনীয়তা কম, ব্যাপারটা এমন না। ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব সমাসে কি হয়? পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থের সমান প্রাধান্য থাকে। যেমন দেখো, মা ও বাবা, মা ও বাবার দুইটা আছে না আমাদের, আলাদা আলাদা শব্দ। এই দুইটার মধ্যে কারো গুরুত্ব কি কম? মা আর বাবার মধ্যে কারো গুরুত্ব কি কম? না। ঠিক আছে, এরকম সমাস যখন গঠিত হয় যেখানে দুইটা শব্দেরই গুরুত্ব একই, তখন সেই রকম সমাসকে আমরা কি সমাস বলি? দ্বন্দ্ব সমাস। মানে এটার গুরুত্ব বলতে কিসের গুরুত্ব? কেউ তো আজ করল না। অর্থ। কিসের? অর্থ। মানে অর্থগত দিক থেকে ওদের গুরুত্ব সমান, ওরা ভিন্ন না যখন। ঠিক আছে, তখন আমাদের এরকম সমাসকে কি বলি? দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখানে দেখো দ্বন্দ্ব সমাজে সমাসের কয়েকটা উদাহরণ দেওয়া আছে। সোনা ও রূপা। ঠিক আছে, সোনা ও রূপাকে আমরা লিখি সোনা রূপা। স্কুল কলেজ, তারপর হচ্ছে মা বাবা, ঝড় বৃষ্টি। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে। এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো। এই যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, এই যে এই লাইনটা, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে। মানে কি? মানে দেখো, মা ও বাবা একে অপরের বিপরীত শব্দ না? আচ্ছা, ঠিক তেমনইভাবে স্বর্গ ও নরক, তারপর হচ্ছে কি হলো তোমার অনুরূপ, মানে অনুরূপ মানে কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা, পুটলা পুটলি, পুটলা পুটলি শব্দটার অর্থ কি জানো? ব্যাগপত্র। ঠিক আছে, তো পুটলা পুটলি কি সমজাতীয় শব্দ না? আচ্ছা, তো দ্বন্দ্ব সমাসে কি হয়? পূর্বপদ ও পরপদ হয় বিপরীত ধর্মীয় হয়, না হলে সমজাতীয় হয়, না হলে অনুরূপ হয়, একই রূপের হয়। ঠিক আছে, আচ্ছা, দ্বন্দ্ব সমাস বুঝতে সমস্যা হয়েছে? পরবর্তীতে চলে যাই আমাদের 2 নম্বর সমাস, কর্মধারয় সমাস। যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমাদের প্রথম সমাস যেটা ছিল সেটার নাম কি ছিল? দ্বন্দ্ব সমাস। এখন কর্মধারয় সমাস। দ্বন্দ্ব সমাসে আমাদের 2টা পদ ছিল। সব সমাসেই 2টা পদ থাকে। সব চিংগাম ফলা গেলে খেয়ে ফেল, পেট দিয়ে গাছ বের হবে।
পূর্বপদ, পরপদ। দ্বন্দ্ব সমাসে আমাদের এই পূর্বপদ এবং পরপদ দুইটারই প্রায়োরিটি সমান, ঠিক আছে, দুইটারই গুরুত্ব সমান। এই পূর্ব আর পর দ্বন্দ্ব সমাসেরটাই আলোচনা করতেছি। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদ দুইটারই গুরুত্ব সমান, কিন্তু কর্মধারয় সমাসে পরপদের গুরুত্ব বেশি। কর্মধারয় সমাসে কার গুরুত্ব বেশি? পরপদ। পরপদ মানে কি? পরের শব্দটা, ঠিক আছে, সেইটার গুরুত্ব বেশি। আবার বলি, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদ দুইটা পদেরই গুরুত্ব সমান, কিন্তু কর্মধারয় সমাসে কি হয়? পরপদের গুরুত্ব বেশি, ঠিক আছে। পরপদ মানে যেটা পরে আছে, যে পদটা। দেখি আমরা, গোলাপ নামের ফুল, ঠিক আছে, মূলত একটা ফুল যার নাম গোলাপ, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতেছি? গোলাপ নামের ফুল। বলি কি? গোলাপ ফুল। মূলত ওর বৈশিষ্ট্য কি? ও একটা ফুল। ওর আসল পরিচয় কি? ও একটা ফুল। পরবর্তী পরিচয় হচ্ছে গোলাপ ফুল, গাঁদা ফুল না অন্য কোনো ফুল, ঠিক আছে। আমরা বললাম ফিঙে পাখি, ওর ফার্স্ট পরিচয় কি? ও পাখি। এরপরও ফিঙে। মনে কর আমি বললাম দিশা, ঠিক আছে, দিশা মানুষ, দিশা মানুষ। অবিশ্বাস্য ব্যাপার, তোরা এমনি তাকে আসিস কেন? বিশ্বাস করতে হবে না মানে। দিশা মানুষ। এখন ওর আসল পরিচয় কি? ও মানুষ। এরপরে গিয়ে ওর নাম, ওর যে দিশা, ঠিক আছে। তো কি হচ্ছে? এই যে দেখো, পরপদের গুরুত্ব বাড়তেছে না? এইরকম শব্দগুলোকে আমরা কোন সমাসের অন্তর্গত করি? কর্মধারয় সমাস। ঠিক এইখানে দেখো, গোলাপ একটা উদাহরণ দেওয়া আছে। গোলাপ নামের ফুল। এই কার পেজ নষ্ট করতেছি আমি? সমস্যা আছে? দুইটা পেজই তো নষ্ট করবো, তোরা তো সারাদিন এমনি একটু একটু ছিড়িস। আচ্ছা, গোলাপ নামের ফুল, এটাকে সমাস গঠনে আমরা কি বলতেছি? গোলাপ ফুল। আচ্ছা, এই গোলাপ ফুল শব্দটা সমাস গঠনের পর এটাকে কি আমরা কি বলবো? সমস্ত পদ বলবো না? আর উপরেরটাকে কি বলবো? উপরেরটাকে কি বলবো? নিচেরটা সমস্ত পদ হলে উপরেরটা ব্যাস বাক্য। আচ্ছা, এখন এই গোলাপ ফুল শব্দটায় কয়টা অংশ আছে? গোলাপ ফুল দুইটা, একটা পূর্বপদ আর একটা পরপদ। এই যে একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। আচ্ছা, গোলাপ ফুল, ওর আসল পরিচয় কি? ও গোলাপ না, ওর ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে ও ফুল। আমরা যদি বলতাম গোলাপ পাখি, ব্যাপারটা যাইতো না। তো ওর আইডেন্টিটি কি? ও হচ্ছে আসলে একটা কি? ফুল। আর গোলাপ হচ্ছে ওর নাম, ওর সেকেন্ডারি পরিচয়, কিন্তু ওর ফার্স্ট পরিচয় হচ্ছে ও ফুল। তো সেহেতু আমরা বলতে পারি না যে প্রথম অংশের থেকে বা পূর্ববর্তী পদের থেকে পরবর্তী পদের গুরুত্ব বেশি, প্রায়োরিটি বেশি অর্থ অনুযায়ী। সেহেতু এইটাকে আমরা বলি কর্মধারয় সমাস। কি সমাস বলি? কর্মধারয় সমাস, যেখানে পূর্ববর্তী পদের থেকে পরবর্তী পদের গুরুত্ব বেশি। ওকে, কিছু কর্মধারয় সমাসের সমসমান পদে যে যোজক থাকে, মানে কিছু কর্মধারয় সমাসের সমসমান পদে যে যোজক থাকে। যোজক মানে কি জানো তো? কানেক্টরস, যা কানেক্ট করে, ঠিক আছে। এইখানে উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতেই। এই যে কয়, দেখছো? কয়, এই যে সরি, কিছু কর্মধারয় সমাসে যে যোজক থাকে, এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবা। আমরা বলতেছিলাম কিছু কর্মধারয় সমাসের পরপদের কিছু কর্মধারয় সমাসের সমসমান পদে যে যোজক থাকে, ঠিক আছে। কোন যোজক থাকে? যে যোজক থাকে। ক নম্বরটা দেখো, এইখানে বলা আছে যে খাস যে জমি, দেখতে পাচ্ছ তোমরা? খাস যে জমি, সেই জমিকে আমরা কি বলি? খাস জমি, ঠিক আছে। বা খাস জমি চিৎ সাঁতার, একটা সাঁতারের নাম, ঠিক আছে। এই যে এমনি করে যে সাঁতারটা দেয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চিৎ সাঁতার। ও, ওটা তো উপর হয়ে সাঁতার কাটা। হ্যাঁ, চিৎ সাঁতার হচ্ছে এটা। না। আচ্ছা, যে কোনো একটা সাঁতারের ফর্মের নাম আর কি।
আচ্ছা, তো এই যে দেখো প্রথম রুলসটা বলতেছে কর্মধারয় সমাসে বেশিরভাগ সময়ে মাঝে মাঝে সমসমান পদে যে যোজক থাকে। দ্বিতীয়টায় বলতেছে কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়। কিবাচক শব্দ হয়? সংখ্যাবাচক শব্দ আছে। কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ মানে আগের পদটা কি শব্দ হয়? সংখ্যাবাচক শব্দ হয়। সেগুলোকে আমরা বলি দ্বিগু কর্মধারয় সমাস। ঠিক আছে, কর্মসমাসেরই একটা এক্সাম্পল, এটার নাম কি? দ্বিগু। ঠিক আছে, আচ্ছা দ্বিগু, হ্যাঁ আচ্ছা, যেমন 3 ফলের সমাহার ত্রিফলা। ত্রিফলা একটা ভোজন প্রক্রিয়া বা খাবারের একটা আয়োজনের নাম। 3 ফলের সমাহার। চৌরাস্তা। চৌরাস্তা হচ্ছে কি হলো, মনে করো আমরা এই যে এখান থেকে বের হয়ে মণিপুর স্কুলের দিকে যাইতে যাই না, একটা এদিকে রোড, একটা ওদিকে রোড, একটা ডান দিকে রোড, একটা সোজা রোড, এই যে 4টা রাস্তা, এটাকে বলা হয় চৌরাস্তা। হ্যাঁ আচ্ছা, তো কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়। কিবাচক শব্দ হয়? সংখ্যাবাচক শব্দ। আচ্ছা, এরকম সমাসগুলোকে দ্বিগু কর্মধারয় সমাস বলে। উদাহরণ যদি দেখতে পারো তাহলে বলা হচ্ছে 3 ফলের সমাহার। ঠিক আছে, এখানে পূর্বপদ কি? 3 ফল। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে গ, কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। মধ্যবর্তী এক বা একাধিক পদ কি পায়? লোপ পায়। লোপ পাওয়ার স্বাভাবিক অর্থ হচ্ছে কি হলো বিলুপ্ত হওয়া, হারিয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখি আমরা উদাহরণ। ঘি মাখানো ভাত। তোমরা একটু বইয়ের দিকে লক্ষ্য করো, ঘি মাখানো ভাত। ঠিক আছে, এইখানে লেখা আছে ঘি মাখানো ভাত, এটা হয়ে গেছে কি? ঘি ভাত। এই যে দেখো ঘি মাখানো ভাত হয়ে গেল ঘি ভাত, মাঝখান থেকে নাই হয়ে গেল কি? মাখানো। গুড। আচ্ছা, এরকম এইটাই বলতেছে যে মধ্যবর্তী পদ বিলুপ্ত হয়ে যাওয়া। বাই এনি চান্স